প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আমরা প্রতিদিন চেষ্টা করছি করোনা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে একজন পুষ্টিবিদ আছেন, পুষ্টিবিদ সুমাইয়া মামুন। তিনি অনলাইনে যুক্ত আছেন আমার সাথে। সুমাইয়া মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। মূলত আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিদিন কিন্তু করোনা নিয়ে আমাদের বাংলাদেশের সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে এখন আজকে থেকে আপনি জানেন যে সারা দেশে সবকিছু চালু হতে যাচ্ছে, সবকিছু খুলে দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটকে যদি সামনে রাখি, আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সচেতনতার জায়গাটা কতটুকু আছে এই মুহূর্তে, কি মনে করছেন? সুমাইয়া মামুন, আপনি শুনতে পেয়েছেন? আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? হ্যালো, আপনি যদি প্রশ্নটা আবার একটু করতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আপনি কি প্রশ্নটা আরেকবার করব? আচ্ছা, যে বিষয়টি আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যেমনটি জানেন যে আজকে থেকে সবকিছু সচল হয়ে যাচ্ছে, অফিস আদালত থেকে শুরু করে গণপরিবহন সবকিছু খুলে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আমাদের সচেতনতার জায়গাটা আসলে কোন জায়গায় আছে, কি মনে করছেন আপনি? আচ্ছা, বর্তমানে যেহেতু একটা ডিসিশন নিয়েছে সরকার যে সবকিছু খুলে দিবে, কিন্তু এখন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি তাহলে আমাদের যে সংক্রমণের হার কিন্তু এখন অনেক বেশি। তো এই অবস্থা এবং মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। তো এই অবস্থায় এখন ঊর্ধ্বমুখী দিকে যখন সংক্রমণটা যাচ্ছে, তখন এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এখন একটা নতুন প্রতিবেদনে এসছে যে বাংলাদেশে যে ভাইরাসটা আছে সেটার বর্তমানে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে, সেখানে এখন যে প্রিডমিনেন্ট জিন যেটা আছে সেটা কিন্তু ভায়োলেন্সের দিক থেকে অনেক বেশি। তার অর্থ হলো এটা সংক্রমণের হার অনেক বেশি। 2 মাস আগে যে স্ট্রেনটা ছিল সেটা কিন্তু এতটা সংক্রমণের হার ছিল না। তো আপনি দেখবেন হয়তো 30শে মে যেখানে 5 জন মৃতের সংখ্যা ছিল, এখন 30শে মের মধ্যে সেটা বেড়ে কিন্তু এখন 610। মানে মার্চ থেকে মের ভিতরে প্রায় 1 মাসের মধ্যে 442 জন মৃত্যুবরণ করেছে। তো এই 1 মাসে কিন্তু এই গত 3 সপ্তাহে যে স্ট্রেইনের যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে এখন যে ভাইরাসটা আমাদের এখানে বর্তমান, সেটা কিন্তু সংক্রমণের মাত্রা অনেক বেশি আগে থেকে। তো এখন যারা এখনো সুস্থ হয়ে ওঠেনি তাদের মৃত্যুর হারটা কেমন হবে, তো সেটা কিন্তু এখনই বলা মুশকিল। এই অবস্থা এখন যদি আমরা গণপরিবহনে উঠি, আমরা হয়তো এখন আছে যে 50% এর বেশি যাত্রী উঠতে পারবেন না, বা একটা অফিস বিল্ডিং এও যদি যান তাহলে দেখা যাচ্ছে যে যেগুলো এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত যেসব অফিস বিল্ডিং, সেখানে কিন্তু এয়ার সার্কুলেশনের যে সিস্টেম, সেই সিস্টেমে এই ভাইরাসের সংক্রমণের মাত্রাটা কিন্তু খুব বেশি হবে। তো এই ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে এবং মৃত্যুর হার যেখানে বেশি, সেখানে এই যখন সব অফিস আদালত খুলে দিচ্ছে, এখানে দেখা যাবে যে 1 সপ্তাহ পরে এই সংক্রমণের মাত্রাটা আরো অনেক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এটার উপর অনেক কিছু নির্ভরশীল। আমরা আসলেই প্রস্তুত কিনা। তো এই অবস্থায় যদি সংক্রমণের হারটা কমে যাওয়ার পরে, যেটা অন্যান্য উন্নত বিশ্বে দেখা গেছে যে তাদের সংক্রমণের হার যখন কমে গেছে, যখন মৃত্যুর হার কমে গেছে, তখন তারা লকডাউনটা শিথিল করেছিলেন। তো সেক্ষেত্রে যদি প্রতিদিন অপেক্ষা করা যেত, তাহলে একটা ডোজের সপ্তাহে যদি অপেক্ষা করা যেত, তাহলে আমাদের সবার জন্যই ভালো হতো।
আচ্ছা, আপনি যে বিষয়টা বলছিলেন যে প্রাতিষ্ঠানিক সংক্রমণের একটা বড় ঝুঁকি কিন্তু এখন শুরু হচ্ছে, যেহেতু সবকিছু খুলে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত পিকের দিকে যাচ্ছে করোনা ভাইরাসের এই পরিস্থিতি। প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধে আসলে কোন ধরনের ব্যবস্থাগুলো এই মুহূর্তে নেওয়াটা বেশি জরুরি, কি মনে করছেন? এখন প্রাতিষ্ঠানিক যে আহ, যে যেগুলো সাপোর্ট গুলো দিতে হবে তার মধ্যে প্রথমেই পড়ছে আপনার সামাজিক দূরত্ব। তো সামাজিক দূরত্ব বজায় রাখতে হলে এই ভাইরাস থেকে যদি ছড়ানো থেকে মুক্তি পেতে হয় তাহলে আপনাকে মিনিমাম 6 ফিট দূরত্বে বসতে হবে এবং আপনার মুখে মাস্ক থাকতে হবে, হাতে গ্লাভস থাকতে হবে। তো এই স্বাস্থ্যবিধিগুলো একটা কনফাইন্ড অফিস রুমের মধ্যে জায়গা স্পেস ঠিক রেখে কতখানি করা সম্ভব হবে, যত সাকসেসফুলি করতে পারবে তত সুবিধা হবে। আর গণপরিবহনের কথা যদি বলে থাকি তাহলে সেখানে কতখানি স্পেস মেনটেন করবে, যখন লাইনে একজন একটা বাসে উঠছে বা গাড়িতে উঠছে তারা কতখানি শারীরিক দূরত্ব বজায় রাখছে, কতটা স্ট্রিক্ট, সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে। তো যদি স্ট্রিক্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে পারেন এবং যদি হাইজিন কন্ডিশন বারবার হাত ধোয়া বা হাত ধোয়ার ব্যবস্থা না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, তো সেক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে। তবে আবারও বলছি যে এক সপ্তাহ পর ছাড়া আসলে বোঝাটা মুশকিল হবে, কারণ ফ্রান্সে হয়তো দেখেছেন যে লকডাউন খুলে দেওয়ার পরেই শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলে দিল তখন কিন্তু একদিনের মধ্যে 70 জন বাচ্চা সংক্রমিত হয়ে গেল। তো এটা এখন লকডাউন খুলে দেওয়ার পরে আসলে বোঝা যাবে যে আমরা কোন অবস্থানে আছি, কতটা সতর্ক এবং আমাদের আর কি কি করা প্রয়োজন। আচ্ছা, আপনি যে বিষয়টি বলছিলেন যে অফিসগুলোতে এই মুহূর্তে 6 ফিট দূরত্ব নিশ্চিত করতে হবে, আগের যে কাঠামো আছে সেই কাঠামোকে পরিবর্তন করে 6 ফিট দূরত্ব ঠিক করা, সেটা আসলে আসলে কিন্তু চ্যালেঞ্জিং বিষয় এবং সেটা আদৌ কেউ চিন্তা করেছেন কিনা সেটা ভাবার বিষয়। আরেকটি বিষয়, গণপরিবহনের কথা আপনি বলছেন, গণপরিবহন আসলে কিভাবে স্যানিটাইজ করবে? গণপরিবহনে যেহেতু প্রতিটা মুহূর্তে একটা পর একটা ট্রিপ চলতেই থাকবে, সেক্ষেত্রে আসলে স্যানিটাইজড করার প্রক্রিয়াটা কিভাবে করা সম্ভব, কিভাবে আসলে মানুষকে স্বাস্থ্য নিরাপত্তা দেওয়া সম্ভব? এখন স্বাস্থ্য নিরাপত্তা দিতে হলে গণপরিবহনে প্রতি ট্রিপের পরপরই পুরোটা গণপরিবহন আপনার ডিসইনফেক্টেন্ট দিয়ে ক্লিন করতে হবে। যেমন সিটের হাতল, যে গেটে যখন উঠবে সেই হাতলটা ধরে অনেকের ওঠার অভ্যাস আছে, বা যেখানে বসছেন কাঁচ থেকে শুরু করে পুরো যে ভেহিকলটা আছে, যে বাসটা আছে বা পরিবহনটা আছে, পুরোটাই কিন্তু ক্লিন করতে হবে প্রতি ট্রিপের পর। এটা যদি করা সম্ভব, এটা হ্যাঁ, এটা অবশ্যই কষ্টসাধ্য ব্যাপার, কারণ পুরো বিষয়টি আমাদের সবার কাছে কিন্তু নতুন, আমরা কেউই এটাতে অভ্যস্ত নই। এভাবে যদি স্ট্রিক্টলি মেনটেন করা যায়, যদি প্রতি ট্রিপের পরপরই যদি সব পুরো বাসটাই যদি ডিসইনফেক্টেন্ট দিয়ে পরিষ্কার করতে পারেন এবং সেখানে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন, তবে আমরা ধরে নিতে পারবো যে সংক্রমণের হারটা কম হবে। জি, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি একটু নিয়ে নিব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম শহীদুল ইসলাম, কেরানীগঞ্জ থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি কি ধরনের সবজি খাওয়া উচিত? সবজির নামগুলো যদি একটু ক্লিয়ার করে দিতেন, কি ধরনের সবজি আমরা খেতে পারি, কি ধরনের সবজি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক প্রশ্ন করেছিলেন যে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, ইমিউন সিস্টেম ঠিক রাখার জন্য কি ধরনের সবজি খাবে, খাওয়া দাওয়ায় কি ধরনের অভ্যাস নিয়ে আসতে হবে এই মুহূর্তে। এই মুহূর্তে যেটা আমরা বারবার বলছি সেটা হলো প্রথমেই ভিটামিন সি সমৃদ্ধ যে সবজিগুলো আছে তার মধ্যে আছে আপনার, এবং ভিটামিন এ সমৃদ্ধ, এগুলোর নাম বলতে গেলে আমাদের হাতের কাছে যেসব সবুজ শাকসবজি আছে, যেমন পালং শাক আছে বা লাল শাক আছে, তারপরে অন্যান্য যেসব দেশি তরকারি আছে যেমন টমেটো, গাজর, বাঁধাকপি, বরবটি, এই যে সবজিগুলো আছে এগুলো যদি দৈনিক খাদ্য তালিকায় থাকে তাহলে এখান থেকে আমরা যে ভিটামিন বা মিনারেলস গুলো আমাদের প্রয়োজন রোগ প্রতিরোধের জন্য সেটা সম্ভব হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে এখন ভিটামিন ডিটা প্রয়োজনীয়। তো ভিটামিন ডি আমাদের দেশে যেহেতু সূর্যালোক যথেষ্ট পরিমাণে আছে, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট যদি একটু গায়ে রোদটা লাগানো যায়
তাহলে আমরা ভিটামিন ডি যে ঘাটতিটা আছে সেটা পূরণ করতে পারবো। সাউন্ড তো ভিটামিন সাউন্ড সি পাচ্ছি না, সাউন্ড পাচ্ছি এবং না। জিঙ্ক এবং এখানে অন রঙিন করেছি, শাকসবজি, মিষ্টি সাউন্ড পাচ্ছি কুমড়া, না। গাজর, টমেটো এবং কাঁচা মরিচ, লেবু এগুলো যদি আপনার খাদ্য তালিকায় দৈনিক রাখতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনার যে ইমিউন সিস্টেম আছে এটা আরো স্ট্রং হবে, মানে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। জি, সুমাইয়া মামুন, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমাদের সাথে এই মুহূর্তে অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী, তিনিও যুক্ত হয়েছেন। ডক্টর মুনিরা ফেরদৌসী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা মূলত এই ডক্টর সুমাইয়া মামুন যে প্রসঙ্গগুলো আলোচনা করছিলেন, যে এই লকডাউন খুলে দেওয়ার পরে সবকিছু সচল হওয়ার পর আমরা আসলে কোন ধরনের স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ব সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে সামাজিক সংক্রমণ আসলে বারবার আপনারা বলছেন ঘুরে ফিরে সামাজিক সংক্রমণ প্রতিরোধ করতে হবে, কিন্তু এই মুহূর্তে সামাজিক সংক্রমণের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু অনেকে মনে করছেন যে বেড়ে যাবে। সেটা আসলে প্রতিরোধের ব্যবস্থা কি থাকা উচিত, কি করবে মানুষ? ডক্টর মুনিরা ফেরদৌসী। মুনিরা ফেরদৌসী, আপনি কি শুনতে পেয়েছেন আমাকে? আচ্ছা, আপনার সাউন্ড সিস্টেম আমরা চেক করে দেখব। এর মধ্যে আমরা সুমাইয়া মামুন, আপনার কাছে আরেকবার যাব। যে প্রশ্নটি আসলে ডক্টর মুনিরা ফেরদৌসীর কাছে করেছিলাম, যে সামাজিক সংক্রমণ প্রতিরোধে আসলে এই মুহূর্তে করণীয় কি বলবেন? সুমাইয়া মামুন, আপনাকে আমি প্রশ্নটা করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। প্রথমে মাথায় রাখতে হবে এখন বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না। তো আমাদেরকে যদিও কাজের জন্য বের হতে হবে, তো সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আশেপাশে কারা আছে, এবং তাদের থেকে আপনার নিজের সাথে নিজেকেই দূরত্ব বজায় রাখতে হবে অন্তত পক্ষে 6 ফিট। এবং আপনার যদি খুব প্রয়োজন না হয় আপনি বাইরে বের হবেন না, এবং বাইরে বেশি ঘোরাঘুরি করবেন না। এভাবে যদি সামাজিক দূরত্বটা বজায় রাখা যায়, তারপরেও যারা অফিসে কাজ করছেন, যারা অফিস কর্তৃপক্ষ আছেন, তারা যদি অফিসে যারা আছে তারা যদি বাসায় বসে স্টে এট হোম এখানে যদি কোনো সার্ভিস করতে পারেন, যদি শিফটে বাই শিফট আপনি শিফট চালু করে যদি করতে পারেন, যে আপনি যেহেতু বলেছেন যে একটা অফিসে 6 ফিট দূরত্ব বজায় রাখা স্পেসের একটা সমস্যা, তো সেটাকে যদি মিনিমাইজ করতে হয় আপনাকে শিফট সিস্টেমে যেতে হবে, যদি একেবারে নিতান্তই অফিস খুলতে হয়। তো সেভাবে আপনি সামাজিক দূরত্বটা বজায় রাখতে পারেন। আর যদি একেবারে বাসায় বসে সার্ভিস দেওয়া সম্ভব হয়, তাহলে এখন সেটা করাটাই বুদ্ধিমানের হবে। কারণ যেভাবে সংক্রমণের হার বাড়ছে, তাতে যদি এক জায়গায় আমি যদি সামাজিক দূরত্ব বজায় না রাখি, তাহলে হয়তো গত দিন হয়তো 2500 আছে, এটা হয়তো বেড়ে 3000 হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই আপনার সামাজিক দূরত্ব এইভাবে আপনি মেনটেন করে যেতে পারেন। অংশ হিসেবে কিন্তু মানুষ যে বাজারমুখী হবে সেই বিষয়ে আমরা জানবো। সে বিষয়ে আমাদের সাথে অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী আবার যুক্ত হয়েছেন। আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন মুনিরা ফেরদৌসী? মুনিরা ফেরদৌসী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যাই হোক, আমাদের যারা আছেন তারা একটু চেষ্টা করেন ওনার সাউন্ডটা যাতে পাওয়া যায়। আমরা আপনারা দুইজন আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটি ছোট্ট বিরতি নিব। ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আমরা আরও কিছু আলোচনার বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দর্শক, প্রশ্নোত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা মূলত দুজন ডাক্তার আমাদের সাথে যুক্ত ছিলেন। আমাদের সাথে সুমাইয়া মামুন পুষ্টিবিদ, তিনি যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী। ডক্টর মুনিরা ফেরদৌসী, আপনি নিশ্চয়ই আমাকে এখন শুনতে পাচ্ছেন। আপনার কাছে যে বিষয়টি এই মুহূর্তে জানতে চাই মূলত, যে আমরা যে প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধের কথা বলছি, সামাজিক সংক্রমণ প্রতিরোধের কথা বলছি, এর সচেতনতার অংশ হিসেবে কর্মস্থলগুলোকে কিভাবে আসলে এই মুহূর্তে স্যানিটাইজড করা থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে ঠিক রাখা, সেই বিষয়গুলো যদি একটু বলতেন যে কি করণীয় এই মুহূর্তে। সুমাইয়া মামুন, আপনি নিশ্চয়ই যুক্ত আছেন আমার সাথে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, যে আমি এই প্রশ্নটা মাত্র করলাম, যে কর্মস্থলকে স্যানিটাইজ করার ক্ষেত্রে আসলে কোন ধরনের উদ্যোগ থাকা উচিত, কি করা উচিত? করতে চান তাহলে যেটা আমি বলেছি যে প্রতি 2 ঘন্টা পর পর বা যত বার সম্ভব, যত ফ্রিকোয়েন্টলি সম্ভব, আপনি যে ডেস্কে বসছেন, যে চেয়ারে বসছেন, সেখানে ডিসইনফেক্টেন্ট দিয়ে বারবার করে। আমরা ছোট্ট একটু কানেক্টিভিটিতে যাব। এই মুহূর্তে এসএসসির ফলাফল নিয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। এবং নকল বিরোধী ব্যাপক প্রচারণা, পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের ক্ষেত্রে গৃহীত কিছু ব্যবস্থা আপনাদের সামনে আবারও তুলে ধরছি। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষে তাদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করেছে। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিশেষভাবে যারা সক্ষম পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাসমূহ হলো: দৃষ্টি প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় দেওয়া হয়েছে। প্রতিবন্ধী অর্থাৎ যারা অটিস্টিক, ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পলসিতে আক্রান্ত পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। গত বছরের ন্যায় এবছরও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন রোধে বোর্ডসমূহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধান পরীক্ষকগণকে উত্তরমালা প্রণয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রণীত নমুনা উত্তরমালার আলোকে উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান যাচাইয়ের জন্য একটি প্রশ্নমালা সকল প্রধান পরীক্ষককে সরবরাহ করা হয়েছে। এছাড়াও সারা বছর পরীক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা চালু রয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এই তথ্যগুলো অত্যন্ত ইতিবাচক। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণের অক্লান্ত প্রচেষ্টা সহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এই অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে। কাজে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ আমাদের শিক্ষা পরিবারের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের মাননীয় উপমন্ত্রী মহোদয় সহ, আমাদের সচিববৃন্দ সহ, আমাদের সকল বোর্ডের চেয়ারম্যান সহ সবাই এখানে উপস্থিত আছেন, আমাদের অধিদপ্তর সমূহের মহাপরিচালকবৃন্দ আছেন, সকলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ। গতবারের মতো এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। কোভিড-19-এর কারণে ফল প্রকাশের দিনে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে সরাসরি মোবাইল ফোনে ফল প্রাপ্তির ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফল প্রকাশ করলেন তার পরপরই
আমাদের এখানে উপস্থিত থাকা আমাদের শিক্ষা সচিব মহোদয়ের টেলিফোনেও, তার মোবাইল ফোনেও, SMS এর মাধ্যমে তিনি তার সন্তানের, তার পুত্রের SSCর ফলাফল তিনি এখানে পেয়ে গেছেন, এবং আমরা যেটি তখনই মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা জানিয়েছি। এটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে তারই অত্যন্ত এটি উৎকৃষ্ট প্রমাণ। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশের দিনে কোনো ধরনের সমাবেশ বা উৎসব না করার নির্দেশনাও প্রদান করা হয়েছে। আমি পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন এবং তাদের অভিভাবকদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে আজকে আপনার সন্তান পাশ করেছে, অনেকেই হয়তো সেই খুশিতে আত্মীয় পরিজন বা প্রতিবেশীদের কাছে মিষ্টি বিতরণের অনেকেই একটি রেওয়াজ আছে, অনেক সময় করেন। করোনা পরিস্থিতির কারণে আমি আশা করব যে সকলেই স্বাস্থ্যবিধি মেনে, যেটাই করবেন স্বাস্থ্যবিধি মেনে করবেন, এবং কোনোভাবেই যেন সংক্রমণ ছড়ানো কোনো রকম পরিস্থিতির উদ্ভব না হয় সেদিকে সবাই একটু বিশেষভাবে নজর দেবেন। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডসমূহ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশ উন্নতির ধারা অব্যাহত রয়েছে। পরিশেষে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া পরীক্ষায় কৃতকার্য সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে বলবো হতাশ হবেন না, বরং আমি আশা করি যে আপনারা নব উদ্যমে আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আগামীতে পরীক্ষা দিয়ে নিশ্চয়ই সফল কাম হবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকে কথা ছিল আমাদের যারা এই শিক্ষা মন্ত্রণালয়ের SSCর ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলছিলেন, সেই জায়গায় আমরা যুক্ত ছিলাম। আমরা ফিরছি আমাদের অনুষ্ঠানে। প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানের আমাদের সাথে যুক্ত আছেন দুজন ডাক্তার। এই মুহূর্তে অধ্যাপক ডাক্তার মনিরা ফেরদৌসী, আপনাকে আমরা পেয়েছি, আপনি যুক্ত আছেন। আমরা যে প্রশ্নটি আপনাকে রেখেছিলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে কর্মস্থলগুলো খুলে দেওয়া হচ্ছে, কর্মস্থলে আসলে কর্মস্থলকে স্যানিটাইজ করার বিষয়টি বলবেন, সেই সাথে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়টি যদি আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে। খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। আসলে এখন আপনি জানেন যে এটা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে কোভিড-19 দিয়ে। এটা আসলে খুবই ডিফিকাল্ট, কারণ আমরা কিন্তু এখন জানিও না যে আমার পাশে যে মানুষটা আছে সে আসলে কোভিড-19 পজিটিভ নাকি নেগেটিভ, এটা কিন্তু আমি জানি না। কারণ অনেকের ভিতরে কিন্তু এখন সিমটম থাকবে না, সে কোভিড-19 ক্যারি করবে কিন্তু তার ভিতরে কিন্তু সিমটমও পাওয়া যাবে না। সুতরাং এটা কিন্তু আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় আমাদের সবার জন্য। এখন আমরা যে যাব, বাসে করে যাব, গাড়িতে করে যাব, এবং আমাদের যে কর্মস্থলটা সেটা আমরা কিভাবে আসলে নিরাপদ রাখবো, এটাও আসলে খুবই কঠিন একটা ব্যাপার। কারণ আপনাকে বারবার করে কিন্তু এই জায়গাটা শুদ্ধ করতে হবে, এবং আমরা জানি যে আমরা কিছু সলিউশন ব্যবহার করি, ডিসইনফেক্ট কিছু ব্যবহার করি, যেটা দিয়ে আমরা একজন মানে আমাদের কর্মস্থল ধরে আমি আমাদের চিকিৎসা ক্ষেত্রে যদি ধরি বা ওখানে যে আউটডোরে পেশেন্ট আসে, এখন এত পেশেন্টের হ্রাস, আপনি যখনই হাসপাতালগুলো খুলে দেওয়া হচ্ছে, হাসপাতাল তো সরকারি হাসপাতাল খোলাই আছে, কিন্তু মানুষ তো এতদিন জানতো যে বন্ধ আছে, ছুটি, সাধারণ ছুটি, এই জন্য অনেকেই হয়তো ঘর থেকে বের হতো না। কিন্তু এখন যেটা হয়েছে যে যখন জানছে যে ছুটিটা এখন শেষ হয়ে গেছে, এখন তারা বের হতে পারবে, কারণ মানুষের পক্ষে তো এতদিন সব কাজকর্ম বন্ধ করে থাকাও সম্ভব না, সুতরাং ছুটি তো এতদিন চলতেও পারে না। তো কিছু আমাদেরকে তো আসতেই হবে, বের হতেই হবে, কাজ করতেও হবে। তো আপনি জানেন যে আমাদের হাসপাতালগুলোতে এত পেশেন্টের ভিড়, মানে গায়ের সাথে গা লেগে থাকে, মারামারি করে ভিতরে যাওয়ার জন্য। এখন এই জায়গাটা একজন পেশেন্ট দেখার পরেই উচিত হচ্ছে যে শুদ্ধ করা জায়গাটা, কিন্তু আমরা আসলে কতটুকু পারবো সেটা একটা বিষয়। চেষ্টা করতে হবে এর ভিতরে, কারণ আমরা এত উন্নত দেশ না, আমাদের জনসংখ্যা অনেক বেশি, এর ভিতরে যতটুকু ভালো থাকা যায় তার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই যে বলছি যে মানুষ গায়ে গা লেগে থাকে, মানুষকে বুঝতে হবে যে আমাকে দূরত্ব মেনটেন করতে হবে, তা না হলে আমার সমস্যা, এবং আমার যদি সমস্যা হয় সেই সমস্যাটা আমি আমার বাসায় টেনে নিয়ে যাব। কারণ আমি হয়তো ভালো ছিলাম, কোনো একটা কারণে ডাক্তারের কাছে আসলাম, ওই হাসপাতাল থেকে আমি কিন্তু জীবাণু বহন করে নিয়ে যেতে পারি, এবং এই জীবাণুটা আমার কাছে থাকবে এবং আমার কাছ থেকে আমার পরিবারকে ছড়াবে। সুতরাং আমি অনেকেই মনে করে যেটা যে এটা তো মৃত্যু, তো আমরা সবাই জানি যে মৃত্যু একদিন আসবে, এটা আমরা কেউ
ঠেকিয়ে রাখতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমরা কেউ কি চাই যে মানে হঠাৎ করে এভাবে মরে যেতে? আমরা চাই যে যেভাবেই হোক আমরা ভালোভাবে যেন মারাও যেতে পারি। তো আমি একটা অসুখে আক্রান্ত হব, সেই অসুখটার জন্য এত মানুষের এখন ভিড়, হাসপাতালে জায়গা পাওয়া যাচ্ছে না। চেষ্টা করতে হবে নিজেদেরকে সচেতন থাকতে, যাতে আমি এই জীবাণু থেকে কিছুটা হলেও আমি ভালো থাকতে, দূরে থাকতে পারি। তার জন্য আমাকে নিজেকে প্রোটেকশন নিতে হবে। আমরা আচ্ছা। যেটা বলছি যে আমাদেরকে বারবার মাস্ক পরিধান করতে হবে বাইরে যাওয়ার সময়, এবং নিজেদেরকে বলতে হবে যে আমরা দূরত্ব মেনটেন করে দাঁড়াই। জি, তাহলে একজন আরেকটি বিষয় আমাদের দর্শকদের পক্ষ থেকে আরেকটি প্রশ্ন এসেছে, যেহেতু এখন নিয়মিতভাবে অনেকেই কর্মক্ষেত্রে যাবেন, সেক্ষেত্রে তাদের পোশাক আশাকের বিষয়ে তাদের সচেতন থাকতে হবে যে পোশাক আশাকের মাধ্যমে করোনা ভাইরাস সে বহন করছে কিনা। জামা কাপড়ে কতক্ষণ টিকে থাকে করোনা ভাইরাস, জামা কাপড়ের ট্রিটমেন্টটা কিভাবে করবে বাসায় গিয়ে? আরে জামা কাপড়ের ট্রিটমেন্টটা কিন্তু এটা খুবই সহজ একটা ব্যাপার, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আমরা বলছি জামা কাপড়, জুতো, সেগুলো আপনি জুতো ঘরের বাইরে রেখে আসবেন, এই জুতোটা আপনি নিয়ে ঘরে ঢুকবেন না। আর জামা কাপড় যেটা পরে আপনি বাইরে যাবেন, অবশ্যই জামা কাপড় সেটা চেঞ্জ করবেন, সাথে সাথে ধুয়ে ফেলবেন, পরিষ্কার জামা কাপড় পরবেন, এবং আমরা বলছি যে নিজেও গোসল করে বাসায় ঢুকবেন। কারণ আমরা জানি যে জামা কাপড়ের ভিতরে সাধারণত এই ভাইরাসটা একদিন বেঁচে থাকে। এখন এটাও তো আসলে আমরা সবসময় বলছি যে এই ভাইরাসটা চেঞ্জ হচ্ছে, মিউটেশন হয়ে চেঞ্জ হচ্ছে। এখন চেঞ্জ হওয়ার পরে আবার কতদিন পরে থাকতে পারে বা কত সময় থাকতে পারে সেটাও একটা ব্যাপার। এমন হতে পারে যে চেঞ্জ হতে যে সে দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হলে বেশি দিন থাকবে না, কিন্তু সে যদি স্ট্রং হয় তাহলে আরো বেশি দিন থাকতে পারে। সুতরাং বাইরে থেকে আমি যখনই আসবো না কেন, সেটা কিন্তু আমাকে পরিশোধন করতে হবে, আমাকে ধুয়ে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরতে হবে। এটা কিন্তু দেখেন, আমি কিন্তু একটা কথা বলি, আমরা কিন্তু অনেকেই এই জিনিসটা মেনটেন করতাম যে আমরা বাইরে থেকে যারা আসতাম কর্মস্থল থেকে, তারা কিন্তু এসে বাইরের জামা কাপড় পরে কিন্তু ঘরের ভিতরে আসলে কখনোই ঢুকতাম না। হাসপাতালে যারা আমরা কাজ করি, আমরা কিন্তু চেঞ্জ করি, কাপড়টা চেঞ্জ করে ওটাকে কিন্তু আর পরে থাকি না, ধুয়ে তারপরে আমরা নতুন একটা পরিষ্কার কাপড় চোপড় পরি। এটাই কিন্তু আসলে নিয়ম। সবসময় আমাদের বাড়ি থেকে আসলে পরে কিন্তু সেই কাপড়টা চেঞ্জ করে ঘরে ঢোকা উচিত। কারণ আজকে না হয় কোভিড-19 দিয়ে সবাই আমরা মানে আমরা টেনশনে আছি কোভিড-19 কে নিয়ে, কিন্তু আমরা বাইরের যে কোনো জীবাণু কিন্তু নিয়ে আসতে পারি। সুতরাং এই যে কোভিড-19 এর সময় আমাদের যে অভ্যাসগুলো গড়ে উঠছে, সেই অভ্যাসগুলো কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে, এটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। আর এটাই তো আমরা নিজেদেরকে পরিশোধন করবো। এখন আমরা যারা কাজ করি কর্মস্থলে, তারা কিভাবে নিজেদেরকে শুদ্ধ রাখবো, একজন মানুষের কাছ থেকে দূরত্ব মেনটেন করব, বা আমরা যদি মনে করি যে আমাদের কাছে জীবাণুটা আমি বহন করব না বা আক্রান্ত হব না, তাহলে আমাকে এটা মেনটেন করতে হবে, অবশ্যই ডিসটেন্সটা মেনটেন। জি, ধন্যবাদ ডাক্তার মুনিরা ফেরদৌসী, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে, এবং সেই সাথে সুমাইয়া মামুন আপনি যুক্ত থাকুন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক, প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে এই পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন ডাক্তার যুক্ত আছেন এই মুহূর্তে। প্রথমে আমাদের সাথে পুষ্টিবিদ সুমাইয়া মামুন আপনি যুক্ত আছেন। আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো যে অফিসে যেহেতু অফিস করতে হচ্ছে অনেককে, অফিসে খাওয়া দাওয়ার বিষয়গুলো কিভাবে মেনটেন করবে? তারা কি ক্যান্টিনে খাবে কিনা, অথবা বাসা থেকে খাবার নিয়ে আসবে কিনা? চা নাস্তা খাওয়ার বিষয় আছে, খাবারের বিষয়টা কিভাবে আসলে কি করবে? পরিস্থিতি, এই বিশেষ পরিস্থিতিতে আমি বলবো যে বাসা থেকে যদি ওনারা তৈরি করে নিয়ে আসতে পারেন তাহলে সবচেয়ে ভালো। এখন ক্যান্টিনে খাওয়া বা ক্যান্টিনে যে সার্ভ করছে, সে কি, তার শারীরিক অবস্থাটা কি, এটা কিন্তু আমরা এখনো জানি না। কারণ যাদের সিমটম আছে তাদের থেকে ভয়ঙ্কর হচ্ছে যারা অ্যাসিমটমেটিক, মানে যাদের মধ্যে কোনো লক্ষণ নেই কিন্তু তারা বহন করে বেড়াচ্ছে। তো এমন পজিটিভ না নেগেটিভ এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো না। তো সেক্ষেত্রে ওনারা যতদূর সম্ভব চা কফি এটা এখন আর অফিসে না খেলেও চলবে। 5 থেকে 6 ঘন্টা যদি আপনি চা কফি না খেয়ে থাকেন তেমন একটা ক্ষতি হবে না। আর বাইরে থেকে খাবার চাইতে এখন এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলছে ততক্ষণ পর্যন্ত বাসা থেকে খাবার নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এক্ষেত্রে আপনি যেগুলো পুষ্টিমান সম্পন্ন যেসব খাবার, যেমন ফ্রুটস রাখতে পারেন, এবং সবজি যেগুলো আছে যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য ভালো, রিচ ফুড না, যেগুলো রিচ ফুড সেগুলো না, যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো আপনি রাখবেন। এবং খাওয়ার পূর্বে অবশ্যই হ্যান্ড ওয়াশ করা, মানে হাতটা ধোয়া,
এই স্যানিটাইজেশন এটা আপনাকে মেনটেন করে চলতে হবে। তো এভাবে যদি আপনি মেনটেন করেন তাহলে আর সংক্রমণের ঝুঁকিটা অনেকটা কমে যায়। সো রেস্টুরেন্ট, তারপরে ক্যান্টিন, যেখানে অনেক লোক একসাথে বসে খায় এবং যেখানে কমনলি সার্ভ করা হয় প্লেটে গ্লাসে, সেই জিনিসগুলো এখন অ্যাভয়েড করে চলাটাই ভালো। আমাদের সাথে আমরা অধ্যাপক ডাক্তার মুনিরা ফেরদৌসী আপনার কাছে যাব। মূলত আমরা কর্মস্থলে যদি কোনো একজন কর্মী উপসর্গ দেখা দেয় তাহলে সেই মুহূর্তে আসলে করণীয় কী এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো কীভাবে মেনটেন করবে, তার পাশাপাশি বলা হচ্ছে যে এসি এয়ার কন্ডিশনে কিন্তু ঠান্ডার কারণে এটা সংক্রমণের জন্য সহায়ক একটি পরিবেশ, এসির ম্যানেজমেন্ট কী করবে এই পরিস্থিতিতে? ধন্যবাদ আপনাকে। আসলে কর্মস্থলে যেটা হবে যে কেউ যদি, যেটা আপনার প্রথম প্রশ্ন ছিল, যে কেউ যদি মনে হয় যে সিমটম কারো দেখা দিচ্ছে, তাহলে সিমটম দেখা দিলে তাকে কিন্তু লিভ দিতে হবে, ছুটি দিতে হবে। যে সে আপাতত বাসাতে থাকবে, বাসাতে থেকে দেখবে যে এই লক্ষণগুলো তার কন্টিনিউ করে কিনা, অথবা সামান্য সর্দি জ্বর হয়ে যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে যেটা এখন নিয়ম, যে তার যদি এরকম সিমটম হয় তাহলে তাকে কিন্তু পরীক্ষা করে একটু দেখে নিতে হবে যে তার ভিতরে কোভিড-19 উনি আক্রান্ত হয়েছেন কিনা, উনি কোভিড-19 আছে কিনা তার শরীরের ভিতরে। এটা কিন্তু তাকে দেখে নেওয়া উচিত, কারণ উনি যদি পজিটিভ হন তাহলে কিন্তু ওনার সংস্পর্শে যারা আছে তাদেরও কিন্তু একটু আইসোলেশনে যেতে হবে, কারণ তারাও তো আক্রান্ত হতে পারেন। এই জন্য যদি কারোর ভিতরে সিমটম থাকে তাহলে তো তাকে অবশ্যই আইসোলেশনে যেতে হবে, সেলফ আইসোলেশনে যাবেন, নিজের বাড়িতে থাকবেন, কিন্তু সবার থেকে একটু দূরত্ব মেনটেন করবেন। উনি ঘর থেকে বের হবে না, নিজে আমরা তো সেলফ আইসোলেশন নিয়ে অনেক কথা বলেছি, তো সেইভাবে উনি নিজের মতো করে থাকবেন। এবং আমরা যেটা বলি সেলফ আইসোলেশনের কথা আরেকটু যদি মনে করে দিই, যে উনি নিজের খাবারটাও নিজের ঘরে খাবেন এবং বাথরুমটাও তার নিজের ঘরে হওয়া উচিত, যেটাতে সে অনেক বারবার বাইরে যেতে হবে না। যদি পজিটিভ হয়ে যান তাহলে তো তাকে এটাই মেনটেন করতে হবে, যদি পজিটিভ না হন তাহলে তো সমস্যা নেই, মনে করতে হবে সাধারণ সর্দি জ্বর হয়ে হয়তো ভালো হয়ে গেছেন। এবং আমরা যারা এই স্বাস্থ্য সেবার সাথে জড়িত তারা কিন্তু 7 দিন পর পরই আমাদের পরীক্ষা করা উচিত, এবং প্রথমে যদি নেগেটিভ আসে তারপরে কিন্তু আবার করতে হবে, কারণ আমরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা মানুষের সংস্পর্শে আছি এবং পেশেন্টদের সংস্পর্শে আছি। তো সেই জন্য কিন্তু আমাদের আসলে রেগুলার কোভিড-19 টেস্টটা করা উচিত। আরেকটা প্রশ্ন ছিল আপনার, সেটা একটু বলবেন কাইন্ডলি। জি, আরেকটি প্রশ্ন ছিল যে বলা হচ্ছে যে এয়ার কন্ডিশন বা মানে এসিতে বা ঠান্ডায় এই কোভিড-19 সংক্রমণের একটা সহায়ক পরিবেশ তৈরি করে, সেক্ষেত্রে যেগুলো সেন্ট্রাল এসি বা এসি যেগুলো যেসব অফিসে আছে সেটার ম্যানেজমেন্ট কিভাবে করবে, এসিকে এই মুহূর্তে বন্ধ রাখবে কিনা বা কি করণীয় এই মুহূর্তে? এসির ব্যাপারটাকে যদি বলি, এটা আসলে একটা হচ্ছে যে এত গরম পড়েছে, আপনি মনে করেন যে একটা মানুষ যেখানে অনেক যায়, ধরেন ডায়াগনস্টিক সেন্টারে অনেক মানুষ গেল, তো সেখানে যদি এসি না থাকে তাহলে কিন্তু গরমেও হবে। আর এই ভাইরাসটা আপনি জানেন যে হাঁচি কাশি থুতু এটা দিলে কিন্তু ওয়েদারের ভিতরে থাকবে, মানে যে জায়গা আছে সেই এনভায়রনমেন্টের ভিতরে থাকবে। তো এটা হতে হবে, আমরা যেটা বলি যে এয়ারটা মানে এসি চলবে, কিন্তু কিছুক্ষণ পর পরে যদি এসি বন্ধ করে আবার দরজা জানলা খুলে দেওয়া হয় তাহলে বাতাস যদি বাইরে যেতে পারে। আসলে এটা সম্ভব না। কিছুক্ষণ পর পরে এসি যদি সেন্ট্রাল এসি যদি থাকে তাহলে ওই রুমে ডিসইনফেক্টেন্ট দিতে হবে, কিছুক্ষণ পর পরে আপনারা স্প্রে করতে হবে, তাহলে স্প্রে করলে পরে ওই ইয়েটা হয়তো থিতিয়ে নিচে পড়বে ভাইরাসটা। এই কিন্তু ডিসইনফেক্টেন্ট দিতে হবে। কিন্তু সেন্ট্রাল এসি যদি বন্ধ করেন, এটা তো বাইরে যাওয়ার কোনো ওয়ে না। যদি সেন্ট্রাল এসি কোথাও থাকে তাহলে দরজা জানলা কিন্তু বন্ধ, এটা খুললে পরেও যে ও বাতাসের সাহায্যে চলে যাবে বাইরে, এটা কিন্তু ভাবার অবকাশ নেই। সুতরাং সেন্ট্রাল এসি চলবে, কারণ এত গরম এত মানুষ, কিন্তু কিছুক্ষণ পরপরই শুদ্ধ করতে হবে ওই বাতাসকে, ওই এরিয়াকে। এইটা বারবার আমাদেরকে করতে হবে, স্প্রে করতে হবে বারবার। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে অফিসে কাজের প্রয়োজনে কিবোর্ডে হাত দেওয়া লাগছে, কাগজ ধরা লাগছে, মাউস ধরা লাগছে, সেক্ষেত্রে তারা কি গ্লাভস মেনটেন করবেন নাকি অন্য কোনো ব্যবস্থাপনা আছে? অফিসের যে ফার্নিচারগুলো সেগুলোকে আসলে কিভাবে জীবাণুমুক্ত রাখা যায় সেই জায়গাটা আসলে করণীয় কি? সবগুলোই, যেমন টেবিল চেয়ার, সেই জায়গাও কিন্তু আপনাকে সলিউশন ডিসইনফেক্টেন্ট ব্যবহার করতে হবে, সেটা দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। আমি সবসময় স্প্রে করতে হবে, স্প্রে করে মুছে দিতে হবে জায়গাটা, এটা হচ্ছে আসল কথা। আর হচ্ছে আপনি হাতের কি করবেন, আমরা তো কিবোর্ড ধরবো, আমরা মোবাইল ধরবো, সবসময় ধরতে হবে। গ্লাভস আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু গ্লাভস ব্যবহার করার পরে যদি মনে হয় যে আমি তো গ্লাভস পরে আছি সুতরাং আমি আর কোনোভাবে আক্রান্ত হব না, এইটা ভাবারও কিছু নেই। গ্লাভস পরলেও কিন্তু গ্লাভস হাতের ভিতরে আবার কিন্তু আপনাকে সলিউশন লাগাতে হবে। আর যদি গ্লাভস না পরেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বারবার করে হাতটা ধুয়ে আসতে হবে।
এবং যে জিনিস আপনি টাচ করেন না কেন, আপনাকে মনে করতে হবে যে ওই হাতটা আপনি নাকের চোখে মুখে দিবেন না। আচ্ছা। আপনাকে নাকের চোখে মুখে দেওয়ার আগে অবশ্যই আপনাকে সচেতন ভাবে হাত পরিষ্কার করে ধুয়ে তারপরে নাকে মুখে চোখে লাগাতে হবে। মানে আমাদের তো একটা অভ্যাস থাকে, আমরা কোনো কিছু করে হয়তো আবার একটু চোখে হাত দিলাম, মুখে চুলকালাম, নাকে হাত দিলাম। এই জিনিসগুলো আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবেই। জি, ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার মনিরা ফেরদৌসী, আপনি যুক্ত থাকুন। আমরা সুমাইয়া মামুন আপনার কাছে যাব। একদম সংক্ষেপে যদি বলতেন যে শেষ মুহূর্তে পরামর্শ হিসেবে সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই মুহূর্তে আসলে কমন কিছু করণীয় আছে কিনা যেগুলো সবসময় মেনে চলতে হবে? এই মুহূর্তে আসলে আমরা গত 2 মাস ধরে যে কথাগুলো বলে আসছি সেগুলো একটু সংক্ষেপে বলি। সেটা হলো যে আপনাকে প্রথম কথা হলো আপনাকে সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। তৃতীয়, আপনার যে হাইজিন কন্ডিশন, অর্থাৎ বারবার হাত ধোয়া এবং হাত বিনা কারণে চোখে নাকে মুখে হাতটা না দেওয়া, সেটা মেনটেন করতে হবে। তৃতীয়ত, আপনাকে যখনই বাইরে আপনি যাবেন আপনাকে মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে। এবং চতুর্থ যেটা, সেটা আপনার নিজের যে সবচেয়ে বড় যে বিষয়টা, নিজের যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি ভিটামিনস এবং মিনারেলস, বিশেষ করে ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো, ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো খাবেন। সেগুলো খেলে আপনার দৈনন্দিন আপনি যদি সেটা মেনটেন করেন এবং একটু এক্সারসাইজ করেন, আপনার নিয়ম নীতিটা মেনে চলেন, সামাজিক দূরত্ব মেনে চলেন এবং হাইজিন কন্ডিশন বা পরিষ্কার পরিচ্ছন্ন নিজের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজে সচেতন হন। আপনাকে নিজের সাথে নিজেকে সচেতন হতে হবে, কারণ এটা আপনার আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের কাছে সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ আপনার আপনজনের কাছে। তো সেক্ষেত্রে আপনি নিজে নিজে আগে সচেতন হবেন। এটা যেন এখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনিও বিপদে পড়বেন, আপনার পরিবারে যারা আছে তাদেরকে সহ এবং আশপাশে যারা আছে সবাইকে বিপদে পড়তে হবে। তো আমার উপদেশগুলো এগুলো যদি একটু মেনে চলেন তাহলে সংক্রমণ কিছুটা এড়ানো সম্ভব। এবং যখন বাইরে থেকে কোনো খাবার প্রস্তুত নিয়ে আসবেন তখন ভালো করে সেটা ওয়াশ করে নিবেন বা ধুয়ে নিবেন। এবং এই ভাবে যদি আপনি সচেতন থাকেন তাহলে মোটামুটি আমরা সুস্থ থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজন আমাদের সাথে যুক্ত ছিলেন, পুষ্টিবিদ সুমাইয়া মামুন এবং অধ্যাপক ডাক্তার মনিরা ফেরদৌসী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য অনলাইনে। দর্শক, আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানের এখনকার পর্ব থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।